গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আসামিকে। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাইদুল বাশার। ট্রাইব্যুনালে ৮ আসামিকে কখন হাজির করা যেতে পারে এবং শুনানি কখন শুরু হবে? দেখুন, আজকে ট্রাইব্যুনালে যে ৮ জন, বিশেষ করে প্রায় একজন বাদে বাকি সবাই পুলিশ কর্মকর্তা, তাদেরকে আনা হবে আরও বেশ কিছুক্ষণ পরে। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে মূলত ৮ জনের ৬ জনকে আনা হচ্ছে কাশিমপুর থেকে এবং ২ জনকে কেরানীগঞ্জ থেকে, ২ জন কর্মকর্তাকে। তার মধ্যে আবার ২-৩ জন আছেন যাদেরকে অন্য মামলায় আমরা জানতে পেরেছি যে আরেকটা আদালতে, বিচারিক আদালতে হাজির করা হয়েছে। তো সব মিলে এখানে আনতে খানিকটা দেরি হবে। আজকের আমি দেখাতে চাই যে আজকের পরিস্থিতিটা কিন্তু আলাদা। আজকে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় এই ট্রাইব্যুনালের মধ্যে আলাদা আলাদা করে যতগুলো সড়ক আছে প্রত্যেকটা সড়কের মুখে কিন্তু পুলিশ দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে। একদিন আগে অর্থাৎ সোমবারে এখানে গত সরকারের ১৪ জন যেই শীর্ষ ব্যক্তিকে আনা হয়েছিল, ৯ জন মন্ত্রী সহ, সেদিন কিন্তু খানিকটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচুর মিডিয়ার ভিড় এবং পুলিশের খানিকটা হিমশিম খেতে হয়েছিল, যার কারণে আজকে এখানের পরিস্থিতি একেবারেই খুব কঠোরভাবে মেনটেন করা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বরে বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়া আছে। অর্থাৎ আজকে গণমাধ্যম কর্মীদেরকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে, এর ওপাশে আসলে যেতে দেওয়া হচ্ছে না। তাদেরকে যখন আনা হবে তারপরে সেখান থেকে আসামিদেরকে গারদখানায় নিয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে মূল আদালতের মধ্যে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারবে। দেখুন, আমি যদি একটু বলি, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি কলাপসিবল গেট। এই গেটের ভেতরেই কিন্তু মূলত গারদখানা রয়েছে এবং সেই গারদখানার ভেতরে পুলিশের 7 কর্মকর্তা সহ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এনে সেখানে রাখা হবে। সেখানে আসলে আনুষ্ঠানিকতা তেমন কিছু নেই, আধা ঘন্টা 40 মিনিটের মতো সেখানে রাখা হবে। এরপরেই মূল এজলাসে যখন বিচারক উঠবেন তারপরে সেখান থেকে তাদেরকে এজলাসে নেওয়া হবে এবং এজলাসের মধ্যে কাচে ঘেরা একটি কক্ষ রয়েছে যেখানে আসামিদেরকে রাখা হয়। তারপরেই কিন্তু সেখানে মূল যেই শুনানির কার্যক্রম সেটি শুরু হবে। মূলত আজকে যেই 6 জন সহ মোট 8 জন কর্মকর্তাকে আনা হচ্ছে, এর মধ্যে 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গত 27 অক্টোবর এবং এই 17 জনের মধ্যে আছে 2 জন কর্মকর্তা যাদেরকে এরই মধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে একদিন করে ওঠানো হয়েছে এই ট্রাইব্যুনালে। তার মধ্যে একজন হচ্ছে মিরপুরের ডিসি জসিমউদ্দিন এবং আরেকজন হচ্ছে সাভার সার্কেলের এডিসি ছিলেন শহীদুল ইসলাম। তাদেরকে কক্সবাজার থেকে ধরা হয়েছিল। আর এর বাইরে আরও যে 6 জন রয়েছে, সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির মহাপরিচালক ছিলেন জিয়াউল আহসান, তাকে কিন্তু শেখ হাসিনার সহ যে 46 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তার মধ্যে ছিলেন এই 6 জন। তো সব মিলিয়ে আজকে মূলত 8 জন কর্মকর্তা, তার মধ্যে 7 জন হচ্ছে পুলিশের কর্মকর্তা এবং একজন হচ্ছে সেনা কর্মকর্তা। এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে কিন্তু তিনি যখন র্যাবে ছিলেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং এই কর্মকর্তাদের বিরুদ্ধে মূলত সরাসরি দেখুন এই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তার সরাসরি মাঠ পর্যায়ে নির্দেশনা বাস্তবায়নে যারা কাজ করেছেন তার মধ্যে এই কর্মকর্তারা রয়েছেন। আমি যদি ঢাকার একেবারে সবচেয়ে হটস্পট যে জায়গাগুলো ছিল তার মধ্যে বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, এই মিরপুরের দায়িত্বে ছিলেন জসিমউদ্দিন, যিনি সাবেক ডিসি মিরপুরের এবং এর মধ্যে তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকে তাকে উপস্থিত করা হচ্ছে, সেখানে ছিলেন। আপনার নিশ্চয়ই দর্শকদের মনে আছে যে এপিসি থেকে যে ইয়ামিনকে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে লাশ পোড়ানোর যে অভিযোগ, একেবারে নির্মম একটি দৃশ্য যেটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, যে একটি পুলিশ ভ্যানের ভিতরে অর্থাৎ একটি লেগুনার মধ্যে যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা যেটি সাভারে হয়েছিল, সেই সাভারের কিন্তু এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শহীদুল ইসলাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার থেকে। সুতরাং আজকে যাদেরকে গ্রেপ্তার করে এই আদালতে আনা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে চাক্ষুষ প্রমাণ রয়েছে, এমনটি দাবি করেছেন ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম রয়েছেন তারা। সুতরাং আজকের শুনানিতে নিশ্চয়ই এই বিষয়গুলো সব আসবে এবং একইভাবে এই বিষয়টি আসবে যে তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন, কিভাবে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে কোন পর্যায়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হচ্ছে। এবং আরেকটি বিষয়, আজকে যাদেরকে গ্রেপ্তার করে আনা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত প্রতিবেদন যেহেতু এখনও শেষ হয়নি, আজকেও আমরা যেটি ধারণা করছি যে সেই তদন্ত প্রতিবেদনের আংশিক কিছুটা আগের দিনের মতো হয়তো পড়ে শোনানো হবে। এই মুহূর্তে আমি দেখাচ্ছিলাম যে এখানে আসলে ট্রাইব্যুনালের মূল যেই ভবন যেটি রয়েছে সেই ভবনের সামনে আমরা আছি। এখানের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ পরে তাদেরকে আনা হবে এবং আসামিদেরকে আনার পরে যখন ট্রাইব্যুনাল উঠবে তার পরবর্তীতে আদালতের কী কার্যক্রম রয়েছে এবং সেখানে কী শুনানো হয় সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। তবে একটি বিষয়, আজকে
মূলত গত একদিন আগে যেই আওয়ামী লীগ সরকারের যে 14 জন শীর্ষ ব্যক্তিকে এখানে আনা হয়েছিল, তাদের সেদিনের পরিস্থিতি থেকে আজকে ট্রাইব্যুনালের পরিস্থিতি খানিকটা ভিন্ন। আমরা আরেকটি বিষয় যদি এখানে লক্ষ্য করি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শতাধিক অভিযোগ কিন্তু এখানে পড়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং বেশিরভাগই হচ্ছে গণহত্যা, গুম, খুন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু হয়েছে। তো তার ভিতরে এই যে কর্মকর্তারা আজকে আসেন, এরা কিন্তু একাধিক অভিযোগে, বিভিন্ন অভিযোগে কিন্তু এরা এখানে অভিযুক্ত রয়েছে। আমি যে 8 জনের কথা আপনি বলছিলেন, দেখুন এখানে ডিবির কর্মকর্তা রয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের একেবারে পুলিশের শীর্ষ কর্মকর্তা, আইজিপি সহ অন্যান্যরা রয়েছেন। সুতরাং আজকের আলোচনায় যখন চিফ প্রসিকিউটর একেবারে শুরুতে যে কার্যক্রম যেটি থাকে, তিনি শুরুতেই একটি সারসংক্ষেপ দেন যে এদেরকে কেন অভিযুক্ত করা হয়েছে, কোন প্রক্রিয়ায়, একেবারে শেখ হাসিনা থেকে কোন প্রক্রিয়ায় নির্দেশিত হয়ে তারা মাঠ পর্যায়ে তাদের নির্দেশনা বাস্তবায়ন করেছেন, এবং সর্বত্র শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা কি করেছেন, এই বিষয়গুলো গতদিনও এসেছে। আজকে প্রসিকিউশন টিম থেকেও সেই বিষয়গুলো তুলে ধরা হবে। তখন এই কর্মকর্তাদের কার বিরুদ্ধে কি অভিযোগ, সেই বিষয়গুলো নিশ্চয়ই আদালতে পড়ে শোনানো হবে, এবং আদালত থেকে সেই নির্দেশনাটি পরবর্তীতে আসবে। তবে গতকালকের মতোই যেটি ধারণা করা হচ্ছে যে আজকেও এদেরকে এই মামলায় গ্রেপ্তার তো আগেই দেখানো হয়েছে, আজকেও কোর্ট তার প্রাথমিক শুনানি শেষে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশনা দিবেন, তেমনটি বলছেন আইনজীবীরা। ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল বাশার।